প্রিয় সবাইকে, ইকোনমিক ইন্টিগ্রেশন এন্ড এম্পাওয়ারমেন্ট অফ ভালনারেবল পিপল, চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিজ ডিউরিং এন্ড পোস্ট কোভিড-19 এই শিরোনামে আমাদের আজকের ওয়েবিনার আমরা শুরু করছি। এই ওয়েবিনারের আয়োজক উইনলক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রজেক্ট এবং সহযোগিতায় ও ব্যবস্থাপনায় রয়েছে আমরা প্রথম আলো। আমার নাম মুনির হাসান, আমি দৈনিক প্রথম আলোর যুব কার্যক্রম এবং ইভেন্টে প্রধান হিসেবে কাজ করি। আমরা খুবই আনন্দিত আজকে আমাদের এই চমৎকার আয়োজনে এবং বিশেষ করে ভান্ডারেবল জনগোষ্ঠীর অর্থনৈতিক ইন্টিগ্রেশন এবং এম্পাওয়ারমেন্টের জন্য যে আয়োজন, সেখানে আমাদের সঙ্গে স্পিকার হিসেবে রয়েছেন হার এক্সেলেন্সি নাথালি সুয়ার্ট, অ্যাম্বাসেডর ডেজিগনেট অফ সুইজারল্যান্ড in Bangladesh. We'd like to welcome her in Bangladesh. We know you have joined the Swiss Embassy Dhaka recently. Hopefully, after this pandemic, we'll have that opportunity to show you the natural beauty of our country as well as the heritage and others of Bangladesh. Welcome. আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর সাইফুল মজিদ, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, এখনো আছেন। এবং আমাদের সঙ্গে আছেন চিটাগং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, উনি ঢাকা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন, উনি বিল্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং এখন বিজিএমই এর পরিচালক হিসেবে কাজ করছেন। আমাদের সঙ্গে প্যানেলিস্ট হিসেবে আছেন মোহাম্মদ আরফান আলী, প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর ব্যাংক এশিয়া। আমাদের সঙ্গে আছেন তাহসিনা আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর ইউসেফ বাংলাদেশ এবং তাহসিনা আপা ইউসেফের প্রথম মহিলা নির্বাহী পরিচালক। কনগ্রেচুলেশন আপা। আমাদের সঙ্গে আছেন মির্জা নুরুল গনি শোভন, সিআইপি, উনি প্রেসিডেন্ট অফ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ, ইনসিডেন্ট বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর AKM মাসুদ আলী। আমাদের সঙ্গে আছেন আশ্বাস প্রকল্পের টিম লিডার দীপ্তারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি আরো জানিয়ে রাখি, আমাদের এই আলোচনাটি সবশেষে একটি সারসংক্ষেপ করার জন্য আমাদের সঙ্গে সার্বক্ষণিকভাবে থাকবেন নাসির চৌধুরী, প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অ্যাডভাইজার, আশ্বাস প্রজেক্ট। তো আমরা একটা অন্যরকম একটা সময়ের মধ্যে এখন আছি। আমরা সবাই জানি যে ডিসেম্বর মাসের শেষের থেকে এবং জানুয়ারি মাস থেকে বিশ্বজুড়ে করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেটা নিয়ে প্রায় সারা বিশ্ব এক ধরনের অচল অবস্থার ভিতর দিয়ে গিয়েছে। এবং আমরা এটাও খেয়াল করছি যে বিশেষ করে এর ফলে অনেকে আমাদের দেশে, যেমন আমরা লক্ষ্য করছি যারা ইনফরমাল সেক্টরে কাজ করতেন তাদের অনেকের কাজকর্ম কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার বিদেশে আমাদের একটা বড় অংশ যারা বিদেশে কাজ করছেন, আমাদের প্রবাসী, তাদেরও একটা অংশ কিন্তু দেশে চলে আসছে। এইসব বিষয় নিয়েই কাজ করে মূলত আশ্বাস ফর ম্যান এন্ড ওমেন হু হ্যাভ এসকেপড ট্রাফিকিং। ট্রাফিকিং এর যারা বেঁচে যায় তাদের নিয়ে আশ্বাস প্রকল্প কাজ করে। এবং সেখানে আমরা আজকের এই আলোচনায় আমরা একটু যদি দেখি যে বাংলাদেশ সরকারের A2I Aspire to Innovate, ওরা একটা হিসাব করে বলেছে যে এই কোভিড এর কারণে আমাদের কর্মক্ষেত্রে বিশেষ করে চাকরির সৃষ্টি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আপনারা জানেন আগামী 10 বছরে 3 কোটি চাকরি সৃষ্টি করার জন্য বর্তমান সরকারের একটা উদ্যোগ নিয়েছে, সেটি নিয়ে কাজ হচ্ছে। 2041 সালে আমরা একটা উন্নত বাংলাদেশও করতে চাই। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমাদের তরুণরা, আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবাইকে যেন আমরা একটা কর্মের মধ্যে আনতে পারি। অনেকেই জানেন যে বাংলাদেশে প্রায় 4.5 কোটি লোক না কাজ, না প্রশিক্ষণ, না শিক্ষা এসবের সঙ্গে যুক্ত থাকে। তাকে এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের আজকের এই আয়োজন। তো আমরা শুরুতে আমি আজকের এই আয়োজনের অন্যতম আয়োজক আশ্বাস প্রকল্পের টিম লিডার তাকে বলবো। এবং এখানে আমি একটা জিনিস একটু বলতে চাই, সেটি হচ্ছে দীপ্তারক্ষী, তুমি দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকদের নিয়ে কাজ করছেন এবং এই প্রকল্পটা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে মানব পাচারের কারণে যারা নিজেদের প্রায় বাস্তবিকতা থেকে উদ্বাস্তু হয়ে যান, নিজেদের সংসার থেকে বিচ্যুত হয়ে যান, এই ধরনের লোকদের নিয়ে কাজ করছেন। দীপ্তারক্ষী, আপনার কাছে আমরা জানতে চাইবো আপনার এই প্রকল্পটা আসলে কি নিয়ে কাজ করে, কি ধরনের কাজ আপনারা করেন, এবং সেই সঙ্গে জানতে চাইবো আপনারা কি ধরনের চ্যালেঞ্জ গুলার মুখোমুখি হচ্ছে, বিশেষ করে এই অতিমারী সময়। দীপ্তারক্ষী, শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের সাথে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন। And welcome to respected panelists and Her Excellency, Honorable Ambassador.
designated of Switzerland in Bangladesh. আপনারা অনেকে হয়তো জানেন উইনরক ইন্টারন্যাশনাল ফাউন্ডেড বাই দ্য রকফেলার ফাউন্ডেশন বিগত 3 দশক ধরে বাংলাদেশে কাজ করছে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে ডিসঅ্যাডভান্টেজ পিপলদের জীবনমান উন্নয়নে। 2018 নভেম্বরে উইনরক ইন্টারন্যাশনাল সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশনের সহায়তায় আশ্বাস প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে। আশ্বাস প্রকল্পটি মূলত পাবলিক এবং প্রাইভেট অর্গানাইজেশনকে সাথে নিয়ে ট্রাফিকিং, সার্ভাইভার, এক্সপ্লয়েটেড, ডিসিভড রিটার্নি মাইগ্রেন্টসদের সোশ্যাল এবং ইকোনমিক ওয়েলবিং এ ইমপ্রুভ করার ক্ষেত্রে কাজ করছে। পাশাপাশি আমরা লোকাল অর্গানাইজেশনগুলোর ক্যাপাসিটি ডেভেলপমেন্টও কাজ করছি। আশ্বাস প্রকল্পে 70% বেনিফিশিয়ারি হচ্ছে উইমেন। আমাদের স্পেশাল ফোকাসটাও হচ্ছে উইমেন, যাতে উইমেনরা এন্টারপ্রেনার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এবং স্কিল ওয়ার্কফোর্স হিসেবে তাদেরকে তৈরি করা, যাতে ইন্ডাস্ট্রি ড্রিভেন ট্রেডগুলোতে তারা দক্ষতার সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এই সার্ভাইভারদের সোশ্যাল ওয়েলবিং এ আমরা নানা রকম সার্ভিস প্রদান করছি, যেমন সাইকোসোশিয়াল কাউন্সিলিং, লিগ্যাল এড সাপোর্ট এবং হেলথ সাপোর্ট। এরপর তাদের ইকোনমিক ওয়েলবিং অর্জনের জন্য আমরা একটা রোবাস্ট ইন্ডাস্ট্রি ড্রিভেন প্রক্রিয়া নিয়েছি, যার মাধ্যমে ইকোনমিক ইন্টিগ্রেশন নিশ্চিত করছি। ইকোনমিক ইন্টিগ্রেশনের এই কাজটিতে আমাদের পার্টনার হচ্ছে বাংলাদেশের বেশ সুদক্ষ কিছু ট্রেনিং সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন, যেমন ইউসেফ বাংলাদেশ আছে, মক্স, ব্রেক, বিজিএস এবং আরআরএফ। এই প্রক্রিয়াটাতে ইকোনমিক ইন্টিগ্রেশনের এই প্রক্রিয়ায় আমরা প্রথমেই আসলে অ্যাসেস করছি আমাদের যে সার্ভাইভার আছে তাদের নিড এবং তাদের ইন্টারেস্ট অ্যাসেস করছি। এই নিড এবং অ্যাসেসমেন্টের ভিত্তিতে, ইন্টারেস্টের ভিত্তিতে হয় তারা স্কিল ট্রেনিং এ যাচ্ছে, নতুবা নিজেকে এন্টারপ্রেনার হিসেবে নিজেকে দেখবার জন্য এন্টারপ্রেনারশিপ ট্রেনিংটা গ্রহণ করছে। স্কিল ট্রেনিং এ আমরা যে ইনস্ট্রাক্টর আমাদের সাথে কাজ করছে তাদেরকে আসলে আমরা ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট এনে তাদেরকে আরো বেশি দক্ষ করবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা প্রথমে ইন্ডাস্ট্রির ডিমান্ডটাকে অ্যাসেস করেছি, ইভালুয়েট করেছি, যাতে উই ক্যান ফুলফিল দ্য ডিমান্ড অফ ইন্ডাস্ট্রি। আর এই রিকোয়ারমেন্ট এবং ডিমান্ডের উপর বেস করে আমরা কিছু ট্রেড সিলেক্ট করেছি আমাদের বেনিফিশিয়ারিদের জন্য, যেখানে জব প্লেসমেন্টের অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। এখানে মডিউল হিসেবে আমরা নিয়েছি ইউরোপিয়ান ইউনিয়ন এবং এসডিসির সহায়তায় একটি বি স্কিলফুল প্রজেক্ট। আপনারা অনেকে হয়তো জানেন, তাদের মডিউলকে আমরা নিয়েছি, কারণ আমরা দেখেছি এই মডিউলগুলো অনেক বেশি ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট, আপ টু ডেট মেশিনারি এবং ইকুইপমেন্টকে যুক্ত করেছে। এছাড়া আমরা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডেরও কিছু মডিউলকে আমাদের সাথে সংযোজিত করেছি। সফট স্কিল এবং ভোকেশনাল স্কিলস ট্রেনিং এর পরে তাদেরকে অন দ্য জব ট্রেনিং এর ব্যবস্থা করছি এবং এরপরে তাদেরকে ওয়েজ এমপ্লয়মেন্টে নিচ্ছি আমরা। আর যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আমরা একটা কম্প্রিহেন্সিভ এন্টারপ্রেনারশিপ ট্রেনিং মডিউল প্রদান করছি। এটাতে আমরা পার্টনার হিসেবে নিয়েছি ASIYB ফাউন্ডেশন। আপনারা জানেন এটি একটি গ্লোবাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অফ ILO। তাদের সহায়তায় আমরা একটা কাস্টমাইজ ট্রেনিং মডিউল প্রডিউস করেছি, যেখানে আসলে থিওরিটিক্যাল বিষয়গুলো ছাড়াও ফিনান্সিয়াল লিটারেসি এবং হাতে কলমে যাতে তারা কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারে সেই সেশনগুলোকে আমরা যুক্ত করেছি। স্কিল ট্রেনিং, এন্টারপ্রেনারশিপ ট্রেনিং শেষ হবার পরে আমরা ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট এবং রিলেভেন্ট অথরিটিকে এনে আমরা এই ট্রেনিং গুলোকে অ্যাসেস করছি এবং তাদেরকে সার্টিফাইড করছি। পরবর্তীতে আমরা 6 মাস ফলো আপে তাদেরকে আমাদের সাথে যুক্ত রাখছি। এই পুরো প্রক্রিয়াটাতে প্রাইভেট সেক্টর ইজ দ্য কি বেনিফিশিয়ারি ফর দ্য প্রজেক্ট। They will be benefited directly or otherwise by our skill and trained beneficiary. কারণ এই বেনিফিশিয়ারি প্রাইভেট সেক্টরের কাছে স্কিল ওয়ার্কফোর্স হিসেবে কাজ করে, অথবা তাদের বায়ার বা সেলার হচ্ছে, বা তাদের ভ্যালু চেইন অ্যাপ্রোচে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হিসেবে সহায়তা করছে। আমরা দেখেছি আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় তারা যখন তারা একটা ডিসেন্ট জব পায় বা তারা যখন একটা মাইক্রো এন্টারপ্রাইজ শুরু করে তাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করে। আলটিমেটলি আমাদের এই ট্রেন্ড বেনিফিশিয়ারি উইল অ্যাড ভ্যালু টু দ্য বটম লাইন অফ দ্য প্রাইভেট সেক্টর, যেটি হচ্ছে প্রাইভেট সেক্টরের বিজনেস প্রফিটে তারা কন্ট্রিবিউট করছে। ইতিমধ্যে আমরা কিছু প্রাইভেট অর্গানাইজেশনের সাথে পার্টনারশিপ করেছি, তার মধ্যে আছে ডেনিম এক্সপার্ট, ফারিস গ্রুপ, বিকাশ, নাসিব।
কিছু পার্টনারশিপ আমরা তৈরির প্রক্রিয়ায় আছি, যারা তাদের প্রোডাক্ট গুলোকে আসলে অনেক বেশি ওয়াইডার স্প্রেডে ছড়িয়ে দিতে চাই, তাদের ফুটপ্রিন্ট রাখতে চাই। এ বছরের শুরুতে আমরা আশ্বাস প্রকল্পের ইকোনমিক ইন্টিগ্রেশন প্রক্রিয়াটি শুরু করেছি। আনফরচুনেটলি ডিউ টু দ্য প্যান্ডেমিক আমাদের ড্রাস্টিক্যালি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি আসলে অ্যাকনলেজ করতে চাই, আসলে আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি এই মার্জিনালাইজড পিপলের ইকোনমিক ইন্টিগ্রেশনটা এনশিওর করতে। গত মার্চ থেকে আসলে আমাদের এই 2020 থেকে আমাদের এই ইকোনমিক ইন্টিগ্রেশনের এই কাজটা মারাত্মকভাবে হ্যাম্পার্ড হয়েছে। আমাদের যে ট্রেনিং সার্ভিস প্রোভাইডার আছে তারা বাংলাদেশ সরকারের পরামর্শে এবং অত্যন্ত যৌক্তিক কারণে আপনারা জানেন তাদের সকল কর্মকাণ্ড তারা পোস্টপোন করেছে। ইকোনমিক ইন্টিগ্রেশনের এই বিচ্ছিন্নতা এবং অনগোয়িং ইকোনমিক হার্ডশিপ এই মানুষগুলোকে জীবনযাপনকে অনেক বেশি ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে, পাশাপাশি তাদের ভালনারেবিলিটিকে আরো বৃদ্ধি করেছে। অন্যদিকে প্রাইভেট সেক্টর যারা আমাদের কি পার্টনার, তারাও একটা কঠিন সময় পার করছে। কোন কোন প্রাইভেট সেক্টরের সার্ভাইভালটাও কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই এই সত্যটা আসলে অনুধাবন করছি, মার্জিনালাইজড পিপলের ইকোনমিক ইন্টিগ্রেশন যেমন প্রাইভেট সেক্টরের ইকোনমিক স্ট্রেংথ রিগেইন করার জন্য সহায়তা করছে, অন দ্য সেম টাইম প্রাইভেট সেক্টরের এনগেজমেন্ট ক্যান ক্যাটালাইজ ইকোনমিক ইন্টিগ্রেশন অফ দিস মার্জিনালাইজড পিপল। ধন্যবাদ। আপনি চমৎকার করে আজকের আলোচনার কনটেক্সটটা তুলে ধরেছেন। আসিফ ইব্রাহিম স্যার, আপনার কাছ থেকে আমি জানতে চাই, আমাদের যে মার্জিনালাইজ লোক, আমাদের যে যারা একবার যেতে চায় পারে না, কিংবা যারা বিদেশ থেকে এখন রিক্ত নিঃস্ব হয়ে ফিরে আসছে, তাদেরকে কোনো না কোনো ভাবে আমাদের এই ইকোনমিক সিস্টেমে আমাদেরকে ইন্টিগ্রেট। ওনারা প্রাইভেট সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ তিনটা কারণে: হয় উনি আপনার বানানো জিনিস কিনবে, অথবা আপনাকে সাপ্লাই চেনে কাজ করবে, অথবা উনি আপনার কর্মী হবে। আপনি দীর্ঘদিন ধরে এই প্রাইভেট সেক্টরে কাজ করছেন, মানুষকে নিয়ে কাজ করছেন। আপনি যখন ঢাকা চেম্বারে ছিলেন তখন আপনার বিল্ড ইনিশিয়েটিভে আমরা আপনার উদ্যোগগুলো দেখেছি। সেটি হচ্ছে এই যে আমাদের মার্জিনালাইজ লোকজন, অথবা এই যে যারা ইনফর্মাল সেক্টরে কাজ হারাচ্ছে, তাদেরকে আমরা ইনকর্পোরেট করার জন্য, ইকোনমিক এম্পাওয়ার করার জন্য এবং আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার জন্য আমাদের বেসরকারি সেক্টর কি করতে পারে, কোন দিক দিয়ে আমাদের আগানো উচিত, এবং সেখানে কি ধরনের সহায়তা আপনারা সরকার বা দাতা গোষ্ঠীর কাছে চান? আসিফ ইব্রাহিম স্যার। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ওয়েবিনার, যার টাইটেল হচ্ছে ইকোনমিক ইন্টিগ্রেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ভালনারেবল পিপল, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ডিউরিং অ্যান্ড পোস্ট কোভিড-19, যেটা যৌথ আয়োজক হচ্ছে উইন্ড্রক এবং প্রথম আলো। কোভিডের আসার আগে আমাদের অর্থনীতির যে চাকা ছিল, আমরা সবাই জানি আমাদের যে জিডিপি গ্রোথ ছিল সেটা বিশ্বের অন্যতম একটা ভালো প্রবৃদ্ধি হিসেবে গণ্য করা হয়েছিল, এবং সামগ্রিকভাবে অর্থনীতির সবগুলো ইন্ডিকেটরই মোটামুটি একটা ভালো দিকে যাচ্ছিল। বিগত অর্থ বছরে আমাদের যে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল সেটা ছিল 8.2%, কিন্তু যেহেতু কোভিড এর শুরু হলো এবং সেটার এফেক্ট আমরা দেখতে পেলাম মার্চ মাস থেকে, সেই কারণে যখন জুনে বাজেট পেশ করা হলো তখন সেটাকে লক্ষ্যমাত্রাটা চেঞ্জ করে 5.2% করা হলো অর্থ বছর 19-20-এর জন্য, যদিও আগামী বছর লক্ষ্যমাত্রা সেট করা হয়েছে 8.2%-এর জন্য। আমি প্রথমে বাজেট থেকেই আসি। বাজেটে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনি যে কথাগুলো উল্লেখ করলেন সেগুলো অ্যাড্রেস করার জন্য। আমাদের যে আমরা বুঝতে পারছি যে এই কারণে বিশেষ করে যে ধরনের বেকারত্ব শুরু হবে বিশেষ করে ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প তৈরি পোশাক শিল্পে আমরা অলরেডি সেটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। কোভিড শুরু হওয়ার আগেই যখন গত বছরের মাঝামাঝি থেকে অনেকগুলো কারখানাই কিন্তু তারা তাদের সক্ষমতা হারিয়ে ফেলছিল প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, এবং প্রায় 300-র মতো কারখানা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে আনুমানিক সেটা এবং এখন যে এই কোভিড উত্তর যে সিচুয়েশন, দুটো মিলে আপনি যদি অ্যানালিসিস করেন তাহলে প্রায় 3 লক্ষ তৈরি পোশাক শিল্পের কর্মীদের চাকরি নিয়ে বেশ একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে, এবং এটা অত্যন্ত আমাদের জন্য একটা ওয়ারি করার মতো একটা বিষয়। যাই হোক, বাজেটে ফিরে আসি।
এই বেকারত্বকে অ্যাড্রেস করার জন্য, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য এবং গ্রামীণ অর্থনীতি, নন ফর্মাল সেক্টর যেগুলো আছে, এবং যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা ক্ষেত্রেও হলেও স্থগিত হয়েছে কোভিড এর কারণে, এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি এবং তৈরি করার জন্য এবং এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি যারা ফেরত এসেছেন তাদের জন্য এই বাজেটে একটা বেশ তাদের লক্ষ্য করে এই বাজেটটা তৈরি করা হয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে আপনার দ্বিতীয় আমাদের যে বাংলাদেশের পার্সপেক্টিভ প্ল্যান আছে 2021 থেকে 41, এবং আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি গোল, সেগুলো সবগুলো লক্ষ্যমাত্রা সামনে নিয়ে বাজেটটা তৈরি করা হয়েছে। এখানে আপনার যে জিনিসগুলো করা হয়েছে আমি কিছু কিছু উল্লেখ করতে চাই। এক নম্বর হচ্ছে যে ইন্টিগ্রেটেড হেলথ সায়েন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফান্ড নামে একটা ফান্ড তৈরি করা হয়েছে 100 কোটি টাকার। তারপরে স্বাস্থ্য খাতে কিছু কিছু ক্ষেত্রে হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, ক্যান্সার 100 বেড ফুল ফ্লেজ ক্যান্সার সেন্টার ডিভিশনাল সিটিগুলোতে, এগুলোর জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এবং সোশ্যাল সেফটি নেটের আন্ডারে বেশ কিছু মেজার্স নেওয়া হয়েছে যাতে করে রুরাল সোশ্যাল সার্ভিসেস প্রোগ্রাম একটা ওর জন্য কিছু বাজেট বরাদ্দ করা হয়েছে। এগ্রিকালচারাল রিফাইন্যান্সিং স্কিমের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও আমরা সবাই জানি যে বাজেট ছাড়াও যখন এই আপনার প্রথমে এফেক্ট আসলো করোনা ভাইরাসের ইফেক্ট আমরা বুঝতে আরম্ভ করলাম এবং সাধারণ ছুটি সরকার ঘোষণা করলেন, তখনই কিন্তু প্রাথমিকভাবে তৈরি পোশাক শিল্পের জন্য 5,000 কোটি টাকার একটা 2% সুদে একটা লো ইন্টারেস্ট লোন প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়, যেটার মূল উদ্দেশ্য ছিল মার্চ মাসের এবং এপ্রিল মাসের এবং মে মাসের এই 3 মাসের বেতন, এপ্রিল মে জুন এই 3 মাসের বেতন যেন দেওয়া হয়, এবং সে সঙ্গে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল যে এই টাকাটা তৈরি পোশাক শিল্পের কর্মীদের অ্যাকাউন্টে ডাইরেক্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে যাবে। এবং সেটা প্রেক্ষিতে আমরা প্রায় 3 সপ্তাহের মধ্যে প্রায় 19 লক্ষ নতুন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এবং এই টাকাগুলো খুব সিস্টেম্যাটিক ভাবে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে জুন মাসে আমরা যে রপ্তানি প্রবৃদ্ধিটা দেখলাম সেটা দেখে আমরা অনেকে একটু উচ্ছ্বসিত হয়েছে যে হয়তো ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু জুন মাসেটা কিন্তু সামগ্রিক রিফ্লেকশন নয়। জুন মাসে যে অর্ডার গুলো তৈরি হয়েছে সেগুলো মার্চ এবং এপ্রিলে যেগুলো স্থগিত করা হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে বায়রা বলছে না এখন আমরা এগুলো নেব, সেজন্যই জুনের এই ঊর্ধ্বগতিটা দেখা গেছে। কিন্তু মূল যেটা লক্ষ্য সেটা আমাদের দেখতে হবে যে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে যে অর্ডার গুলো প্রস্তুত হবে সেগুলোর প্রাথমিক প্লেসমেন্টস গুলো কিন্তু এই আপনার জুলাই মাসের শেষে বা অগাস্ট মাসের পুরো অগাস্ট মাসটাই কিন্তু সেগুলো হবে। সুতরাং সেটাই আমাদের লক্ষণীয় বিষয় যে আমাদের তৈরি পোশাক শিল্প অন্তত কি ধরনের বাউন্স ব্যাকটা হবে। এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে $9 বিলিয়ন প্রাথমিক ক্যান্সেলেশন হয়েছিল 485টা কারখানায়, সেখান থেকে $4 বিলিয়ন মতো অর্ডার ফেরত এসছে, যেটার শতাংশ হচ্ছে 43%। সো আমরা আশা করছি হয়তো কিছুটা ক্ষেত্রে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে, তবে সামগ্রিকভাবে গত বছরের এক্সপোর্ট ফিগারে আমরা কোনো ক্রমেই যেতে পারবো না। আমরা ধারণা করছি গত বছর 34 বিলিয়নের কাছাকাছি ছিল, এবছর খুব বড় জোর হলো 27 থেকে 28 বিলিয়নের মতো হয়তো রপ্তানি হবে। করোনা ভাইরাসের কারণে এই গ্যাপটা তৈরি হয়ে যাবে। আরেকটা যে জায়গা আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে সরকার এই 5,000 কোটি টাকা ছাড়াও দুটো প্রণোদনা প্যাকেজ দিয়েছেন। একটা হচ্ছে বৃহৎ শিল্পের জন্য, যেটার সুদের হার হচ্ছে 4.5%, বৃহৎ শিল্প দেবে এবং বাকি 4.5% সরকার বহন করবেন। টোটাল সুদের হার 9%, এবং এখানে 30,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু এর থেকে আরো গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য 20,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ সরকার ঘোষণা করেছেন, যেটা সুদের হার 4% এবং সরকার 5% সুদের হার ব্যয় করবেন এবং টোটাল 9%। এখানে আমাদের সমস্যাটা হচ্ছে, কারণ প্রথম সমস্যাটা যেটা হচ্ছে যে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো অনেক যারা আছে তারা কিন্তু এটার যে বেনিফিট সেই বেনিফিটটা তারা নিতে পারছে না দুটো কারণে। এক নম্বর হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স, কারণ বৃহৎ শিল্পের ক্ষেত্রে ব্যাংক এবং ক্লায়েন্ট রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাংকরাই স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে
ফান্ডগুলো আনার বন্দোবস্ত করছে এবং ফান্ডগুলো উদ্যোক্তারা পাচ্ছেন। কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে এই 20,000 কোটি টাকার মধ্যে আমার জানা মতে লাস্ট তথ্য অনুযায়ী মাত্র 100 কোটি টাকার মতো বরাদ্দ পাওয়া গেছে। তো এটা একটা বিশাল সমস্যা। আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যেগুলো আছে, যারা অ্যাকচুয়ালি দি ড্রাইভার্স অফ দ্য ইকোনমি, এবং যেখানে কিন্তু প্রচুর পরিমাণে কর্মসংস্থান হয়, সেখানে আমাদের মনোনিবেশ করতে হবে। এবং এখানে আপনাকে আরেকটা জিনিস বলি, আমাদের ডোমেস্টিক যে রিটেইল সেক্টর আছে, এই বিভিন্ন দোকানপাট, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন শপিং মল, বিভিন্ন ট্রান্সপোর্ট পরিবহন কর্মী, এরা কিন্তু একটা বিশাল অংশ, এবং এদের হাতে ফিসক্যাল লিকুইডিটিটা আমরা যদি ঠিক মতো না পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমরা সমস্যার মধ্যে পড়ে যাব। সুতরাং আমি মনে করি এই কয়েকটা বিষয় আমাদের বেশ মনোনিবেশ করতে হবে। অর্থনীতি যদি আমরা ঘুরে দাঁড়াতে চাই এবং ভালনারেবল পিপল যারা আছে তাদেরকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাদের কাছে এখন এই মুহূর্তে ফিসক্যাল লিকুইডিটি বা আর্থিক তারল্যটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর। এবং সরকারের, আমাদের সামগ্রিকভাবে সরকার, প্রাইভেট সেক্টর, আমরা যারা এসব বিষয়ে কাজ করছি, আমাদের মূল লক্ষ্যটাই থাকা উচিত যেন সোশ্যাল সেফটি নেট থেকে যে টাকা বরাদ্দ হয়েছে, স্টিমুলাস প্যাকেজ গুলো থেকে যে টাকা বরাদ্দ হয়েছে, এছাড়া অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যারা এগিয়ে আসছেন, এই যে উইন্ডরকের মতো ফাউন্ডেশন যারা আছেন, তারাও যারা রুট লেভেলে কাজ করছেন, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যারা আছে দেশে, গ্রামে কাজ করছে, রুরাল লেভেলে কাজ করছে, আমাদের সবারই উচিত এনশিওর করা যাদের হাতে টাকাটা পৌঁছানো প্রয়োজন, তাদের 1 নম্বর হচ্ছে তাদের আইডেন্টিফাই করা, এবং 2 নম্বর হচ্ছে তাদের হাতে টাকাটা ঠিক মতো পৌঁছানোর ব্যবস্থা করা। এটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমি মনে করি যে তারল্য যদি তৈরি করতে পারি, তাহলে দুটো জিনিস হবে। একটা হচ্ছে যে স্পেন্ডিং এর উপর একটা এফেক্ট আসবে, এবং যখনই অর্থনীতিতে স্পেন্ডিং এর উপর একটা এফেক্ট আসবে, তখনই কিন্তু অর্থনীতির চাকা আবার ঘুরে দাঁড়াতে আরম্ভ করবে, এবং সেটার ক্রমান্বয়ে হিসেবে রপ্তানি বলেন, জনশক্তি বলেন, সবকিছুই একটা আপনার চেইন রিয়াকশন হবে, এবং আমরা আবার সেই আগের জায়গায় ফেরত যেতে পারবো। সুতরাং আমি মনে করি এই পদক্ষেপগুলো নিলে উইল বি ইন গুড স্টেট। সো আমি আপাতত এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যার। আমরা দীর্ঘক্ষণ আসিফ ইব্রাহিম স্যারের কথা শুনেছি। আমরা পরের আলোচকের কাছে যাই। আমি অনুরোধ করছি এবার একে এম মাসুদ আলী। Thanks a lot. I find that this issue that you have raised, the questions that you have posed, are critically important. When we talk about COVID-19 and the pandemic and its implication, we do talk about economic implication. It's not just health. We know that the global growth rate has slowed down. I was talking about the global growth rate. For 2020 and 2021, IMF initially estimated that the growth rate is going to be 3.3% and 3.4%. After COVID-19, for this year to 2020, they have recalculated and informed us that the growth rate is going to be 1.7%, and for 2021, it's going to be just 0.2%. So when we talk about COVID-19, we are talking about a crisis that's not going to go away just this year. And you're talking about a population who are extremely vulnerable. Either they have experienced trafficking, or they have experienced smuggling in migration, or their migration expectations were not met due to abrupt dislocation due to COVID-19. We have now a large population of our migrant workers coming back to the country. So this is not just a population who are victimized by human trafficking. When we talk about COVID-19, we talk about a population who can easily be termed as economic displaced population. So this is somewhat a new situation for Bangladesh, where we were struggling already with a large population who were living in poverty
and our government, as we have heard, had taken many initiatives to address that. Now, on top of it, when this population affected by COVID-19, who were fueling our growth by earning remittance, are coming back. Now, what is the situation? Just take a case of Ashash, the project that was trying to work with people who were trafficked. They were, for example, retraining these people in garments, as garments worker, as electricians, beauticians, and they were trying to place them in the existing job market. So that's a strategy which has to be appreciated because it created an economic base for the survivors. The challenge is now, as we have heard from the representative of Chamber, business is not really expanding. So whatever possibilities that Ashash expected to materialize in the job market by training up these survivors is seriously affected. I seriously find that the government has to do more than just supporting the business to take off and absorb this human resource. I think we need a special safety net initiative that would address the concern of the survivors, that would address the concern of the potential migrants who have lost the opportunity to migrate now through the formal channels. These unemployed youth will have to be catered for. At the same time, many of the returnees due to COVID-19 are already facing threats on their job. Now, let me say that COVID-19 complicated the whole thing. Like she touched on it, the challenge of reaching to the marginalized. Now, when we talk about distant education, we have found that the government has taken measures to reach out to groups through television and internet. There are options that are explored now for non-formal education as well on this ground. But technical education is somewhat difficult. There has to be a hands-on approach to learning. So understanding the context of COVID-19 gives us a feeling that we need to do more than usual to address the challenges at hand. And I do hope that from this forum, the bankers, the private sectors, the civil society feel a connection that commits to do more, because the business is not as usual when we are talking about COVID-19. Thank you. Thank you. আমরা ওনার কাছ থেকে শুনছিলাম, উনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে বলছিলেন। তো আমরা এখন এমন একজনের কাছে যেতে চাই, তিনি ইনফর্মাল সেকশন নিয়ে কাজ করেন বেসিক্যালি, নসিবের প্রেসিডেন্ট, এবং আমরা উনি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি এর সঙ্গে কাজ করেন। আমি মির্জা নুরুল গনি শোভন আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে ছোট ছোট উদ্যোগটাকে নিয়ে আপনারা কাজ করছেন, নানান ধরনের উদ্যোগ নিচ্ছেন, নসিব থেকেও আপনারা উদ্যোগ নিয়েছেন এই কোভিড আমলে। এটাকে কিভাবে একটা ভালো জায়গায় আসলে নেওয়া যায় এবং কিভাবে এটাকে আরেকটু প্রণোদনা দেওয়া যায়? আসলে এখানে মূলত যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে যে আমাদের প্রণোদনা সংক্রান্ত বিষয়ে আলোচনাগুলো চলে এসেছে। এই কোভিড-19 কে কেন্দ্র করে আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা বলেন আর ইনফর্মাল সেক্টর বলেন, আমার বাস্তব যেটুকু আমি জেনেছি বা বুঝেছি, তাতে আমাদের দেশে প্রায় 1.5 থেকে 2 কোটি লোক কর্মহীন হয়ে গেছে অলরেডি। এবং শিল্পের কথা যদি আমরা বলি, এসএমই ক্ষেত্রে 76 লক্ষ ইন্ডাস্ট্রির মধ্যে এসএমইর মধ্যে প্রায় 60% কিন্তু একদম টোটালি বন্ধ হয়ে গেছে। বাকি যেগুলো চালু আছে সেগুলো কিন্তু কোনো রকম ধীর গতিতে চলছে, সেখানে কর্মীদের ছাঁটাই প্রক্রিয়া অব্যাহত রয়েছে, কারণ তারা চালিয়ে উঠতে পারছে না। এর বিভিন্ন যে বিষয়গুলো, প্রথমত হচ্ছে আমাদের অ্যাক্সেস টু ক্রেডিট একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের, যেটা অনুধাবন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 20,000 কোটি টাকার যে প্রণোদনা ঘোষণা করেছেন। আপনি জানেন
সেটি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে, শিল্পের ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে। কিন্তু অনেক বক্তার বক্তব্য থেকে আমি দেখেছি যে ওনারা বিষয়টাকে গুলিয়ে ফেলছেন বিভিন্ন জায়গায়, আজকের বক্তব্য নয়, বিভিন্ন সময়ের বক্তব্যের কারণে। অনেকেই বলছেন, বিশেষজ্ঞ ব্যক্তিরাও বলছেন যে ওনারা ব্যাংকেবল না। আমার প্রশ্ন হচ্ছে যে যাদের ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হবে তারা কিন্তু সবাই ব্যাংকেবল, তাদেরকে ব্যাংকেবল করেই তাদেরকে শিল্পে ঋণ দেওয়া হয়েছে। আজকের এই প্যান্ডেমিকের সময় তাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়াটার জন্যই কিন্তু মূলত এই প্রণোদনাটা ঘোষিত হয়েছে। আমরা ইনফর্মাল সেক্টরেও একই অবস্থা, সেখানে যে কর্মীরা আছে তাদের দেখেন যে ক্ষুদ্র তাদের যে সঞ্চিত মূলধন সেগুলো কিন্তু তারা বসে বসে খেয়ে শেষ করে দিচ্ছে। আমরা দাবি জানিয়েছিলাম যে ইনফর্মাল সেক্টরে আমাদের যে উদ্যোক্তারা আছে, যারা কর্মী বাহিনী আছে, তাদেরকে ঋণের কার্যক্রমে আনলে কোনো সুবিধা হবে না। তাদেরকে অনুদান নির্ভর কিছু একটি যদি সরকারের পক্ষ থেকে এবং দাতা গোষ্ঠীর পক্ষ থেকে দেয়া যায়, তাহলে আমাদের ইনফর্মাল সেক্টরের উদ্যোক্তারা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারা হয়তো ব্যবসায় ফিরে আসবে। আমাদের এই সামগ্রিক অবস্থায় আমাদের দরকার হচ্ছে আগামী দিনে এই শুধু ফিনান্সিয়াল সেক্টর না, ফিনান্সিয়াল যে ক্রাইসিস সেটাকে আমি বলবো না, চ্যালেঞ্জের ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের এই নতুন শিল্প স্থাপনের পাশাপাশি আমাদের আরো বেশি স্কিল দক্ষ কর্মী বাহিনী আমাদের প্রয়োজন হবে, এবং নতুন নতুন ব্যবসা ক্ষেত্রের যে আমাদের দেশে প্রয়োজনীয়তা সেটিও কিন্তু আমাদের এখন ভেবে দেখার প্রয়োজন আছে। আর যে স্কিল যাদেরকে আমরা দেব সেই স্কিলটা হতে হবে ইন্ডাস্ট্রি নিড বেসড, আমাদের স্কিল হতে হবে। আসিফ ভাই আমাদের এখানে বলেছেন যে 100 কোটি টাকা ছাড় হয়েছে, এখানে একটু আমি সংশোধন আনতে চাই, যেটা 100 কোটি টাকা নয়, এটা প্রায় 250 কোটি টাকার মতো ছাড় দেওয়া হয়েছে, এবং আরো যে পাইপলাইনে যেটা আছে তাতে 500-550 কোটি টাকার মতো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই সামগ্রিক এসএমই খাতে এই প্রণোদনার বিষয়টাই যদি আবার ফিরে আসি আমি, তাহলে এটা আমাদের 2000 কোটি টাকাও দেওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না। কারণ এখানে যে আমাদের প্রণোদনা যে টাকাটা 20,000 কোটি টাকা, এটা কিন্তু সরকার আলাদা কোনো বাজেট বরাদ্দ করে নাই বা আলাদাভাবে এখানে ব্যাংকগুলোকে দেয় নাই, যেটা একটা বড় সমস্যা বলে আমি মনে করি। যে ব্যাংকগুলো তাদের নিজস্ব অর্থ থেকে এই টাকাটা দিতে হবে, তারা মাত্র সুদের একটা অংশ পাবে, যার কারণে ব্যাংকগুলো সেইভাবে কিন্তু এই টাকা দেওয়ার ক্ষেত্রে তারা অতটা আগ্রহী হচ্ছে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি যেটা মনে করি। এক্ষেত্রে এখনো সময় আছে, আমাদের যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে সরকারকে এই টাকাটা যদি বরাদ্দর একটা ব্যবস্থা নেয়, তাহলে ব্যাংকগুলো এই আমাদের যে ফাইন্যান্সিং যে অবস্থাটা সেটা পরিবর্তন হতে পারে। তো আমি আমার বক্তব্যে আমি মনে করি যে আমাদের এই শুধু অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটার পাশাপাশি আরো বেশি নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমাদের এই করোনা ক্রাইসিসের সময়ে আমাদের ইন্ডাস্ট্রিগুলো ডিসেন্ট ওয়ার্ক এখানে ক্রিয়েট করতে হবে, আমাদের লেবারদের তাদের রাইটসটাকে সমুন্নত করতে হবে, পাশাপাশি তার প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের কিছু কার্যক্রম হাতে নিতে হবে। এবং সর্বশেষ আমি মনে করি ফিনান্সিয়াল লিঙ্কেজটা খুবই গুরুত্বপূর্ণ, উদ্যোক্তা এবং ফিনান্সিয়াল সেক্টরের সাথে কিভাবে আমরা সমন্বয় করতে পারি সেটি একটি বড় ব্যাপার। আর আপনি জানেন যে ইতিমধ্যে ক্যাবিনেট ডিভিশন থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু আমাদের এই ঋণ কার্যক্রম মনিটরিং কমিটি করা হয়েছে, এটা আমাদের একটি দাবি ছিল, সেটা সরকার করেছে, এবং সেখানে স্থানীয় জেলা নাসিব, জেলা চেম্বার, বিসিক এবং ব্যাংক নিয়ে জেলা প্রশাসককে সভাপতি করে একটি কমিটি করা হয়েছে, এবং নারী উদ্যোক্তাদেরও প্রতিনিধিত্ব সেখানে থাকবে। ওনারা কিন্তু এই মনিটরিং কার্যক্রমটা দেখার জন্য সরকার তাদেরকে দায়িত্ব দিয়েছে। আমি মনে করি সকলের একটি সমন্বিত উদ্যোগ দরকার, এবং সেটা সরকারের যেমন দরকার আছে, আমাদের প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে। এবং এখানে আজকে যে উইন্ডরকের সাথে এই আশ্বাস প্রজেক্টে আমরা পার্টনার, কারণ এখানে উইন্ডরক অনেক ভালো ভালো অ্যাক্টিভিটি করছে, বিশেষ করে যারা পাচার হয়ে যাচ্ছে তারা ফিরে এসে আমাদের দেশে তারা উদ্যোক্তা হোক, সেটা কিন্তু আমরা চাই। কাজে তাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার জন্য আমার মনে হয় তাদের এই কার্যক্রমে আরো বেশি গতিশীলতা আনার জন্য সকলেরই সাপোর্ট থাকা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। আমরা এখন ফিরে যেতে চাই ব্যাংকের কাছে এবং আমরা প্রথমে যাব ম্যানেজিং ডিরেক্টর এবং প্রেসিডেন্ট ব্যাংক এশিয়ার আরফান আলী স্যারের কাছে। আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড মর্নিং। এটা একটা সুন্দর সুযোগ আমাদের জন্য এই মুহূর্তে যে ডিফারেন্ট স্টেক হোল্ডার্স যারা আছেন তারা একত্রিত হয়েছেন যে কিভাবে করে ভালনারেবল গ্রুপ, মার্জিনাল পিপল অথবা এসএমই স্মল রিটেল ব্যবসায়ীদেরকে ব্যাংকিং সেবা এবং অন্যান্য ক্যাপাসিটি বিল্ডিং এ সাহায্য করা যায়। এখানে আমি বক্তব্যগুলো শুনছিলাম, বিশেষ করে ট্রেড বডি রিপ্রেজেন্টেটিভস এবং ডেভেলপমেন্ট এজেন্সি যারা কথা বলছিলেন, গভর্নমেন্ট অফিসিয়াল কথা বলছিলেন যে প্রণোদনা প্যাকেজ এটসেট্রা ডিস্ট্রিবিউশনের ব্যাপারে। ইট ইজ ফ্যাক্ট আমাদের আসলে ডেভেলপমেন্ট মডেলটা আমাদের একটু, আমার কাছে যেটা মনে হয়, ইট ইজ মাই পার্সোনাল ভিউ, নাথিং রং, যে ক্যাপিটালিজমের ডেভেলপমেন্ট মডেলটা আসলে ইট স্টার্টস উইথ এ ফল্টি ওয়ে রেদার সামথিং লাইক এই যে মানে একটা কাটথ্রোট কম্পিটিশন, একটা আনহোলি অ্যালায়েন্স, একটা মানে এটা হলো বড় হবার প্রবণতা, বিরাট হবার প্রবণতা, এবং এটা ভালো। দিস ইজ গুড, দিস ইজ গুড ইন এ সেন্স because at the beginning if we want to form some degree of capital we need a straight rewarding the people who are at the top, rewarding the brilliant people, rewarding the entrepreneurship, rewarding the people who comes first. কিন্তু এক পর্যায়ে গেলে পরে যখন আমরা দেখি যে এই রিওয়ার্ডিং এর কারণে সমাজ ব্যবস্থার মধ্যে একটা অ্যাসিমেট্রি তৈরি হয়, the social pyramid is being created, যার ফলে তখন মানে যারা বঞ্চিত, যারা লেস ফরচুনেট, তাদের মধ্যে একটা অসন্তুষ্টি দেখা দেয়। তখন গভর্নমেন্টের কাজ হলো এই ইন্টারভেনশনের মাধ্যমে, ইট ইজ দ্য জব অফ দ্য পলিটিক্যাল পার্টি টু ইন্টারভেন অ্যান্ড টু অ্যাক্ট, যখন এই অসামঞ্জস্যটাকে কিভাবে করে কিছুটা সামঞ্জস্যের দিকে ঠেলে দেওয়া। এবং আমরা বাংলাদেশে কিন্তু এখন অনেক সম্পদ ক্রিয়েটেড হয়েছে, ইট ইজ গুড। গভর্নমেন্ট প্যাকেজ, প্রণোদনা এটসেট্রা নিয়ে যে কথাগুলো আসছে, আমি খুব বেশি কিছু বলতে চাই না। যেটা বলতে চাই যে it is our responsibility as a financial institution to help and to come forward with these packages implementation এ পার্টনার করা, তাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে সহায়তা করা সরকারকে এবং অন্যান্য স্টেক হোল্ডারকে। দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ ইন দ্য লং রান আমি যদি কাস্টমার বেসটা যদি আমার ঠিক না থাকে, if they become vulnerable, banks will become vulnerable. So it is important যে আমরা ব্যবসায়ীদেরকে সাপোর্ট দিয়ে আমরা ঠিক মতো তাদেরকে অবস্থানে রাখি, so they can cope with the changes and then they can sustain these changes and then they become bankable. আমরা যখন টাকা পয়সা দিতে যাই, as general মানে হলো আমাদের টেন্ডেন্সি হচ্ছে জাস্ট ক্রেডিট রিস্কটাকে মিটিগেট করা, ক্রেডিট রিস্ক মিটিগেশনের টেকনিকটাকে অ্যাপ্লাই করা, সেখানে গিয়ে হয়তো কিছু থাকতে পারে। আদারওয়াইজ উই আর রেডি টু গো অ্যাহেড। এবং এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক আমাদের এবিবির সাথে কথা বলেছে বিভিন্ন সময়ে, তারপরে সব ব্যাংককে নিয়ে ডেকে কথা বলেছে এবং সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে টু কাম ফরওয়ার্ড উইথ দ্য ডিসবার্সমেন্ট অফ দ্য প্যাকেজ। সো মিসআন্ডারস্ট্যান্ডিংও না আর ইনার্সিয়াও না, দ্য পয়েন্ট ইজ ব্যাংকগুলো তার নিজেদের ক্রেডিট রিস্কের যে প্রোফাইল তার সাথে ম্যাচ করেই টাকা পয়সা দিবে কাস্টমারকে, সেই কথা আমি বলতে পারি অনায়াসে। এটা বলতে চাই অ্যাজ এ ব্যাংকার দ্যাট উই ক্রিয়েটেড দ্য আনব্যাংক পিপল। আনব্যাংক পিপল বলে কোনো নাম নাই, বেসিক্যালি উই ক্রিয়েটেড ইট। It is our awareness, it is our failure that created the unbanked people. এই ফেলিউরটা এসেছে অনেক আগে, সেটা হলো there are lack of technologies and the bankers are just spreading around the city development centers, যার ফলে রুরাল ফাইন্যান্স বলি বা লেস ফরচুনেট পিপল বলি, তাদেরকে আমরা ঠিক মতো ব্যাংকের মধ্যে আনতে পারিনি। এবং এই কারণে আমাদের যে কাজটা হয়েছে
যে একটা গ্রুপ পিছনে পড়ে গেছে। এবং আমি এটা বলি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন স্বাধীনতা যে রক্ষা করার একটা বড় হাতিয়ার এবং পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স, সেটা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড ইমানসিপেশন ফ্রম পভার্টি। সেখানে ব্যাংক অ্যাকাউন্টটা খুব ইম্পর্টেন্ট, ইট কামস ফার্স্ট। কারণ একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ইউ হ্যাভ অ্যাক্সেস টু ক্রেডিট, you can take decision, you can save money, people do trust you, নানান ধরনের জিনিস আসে। এবং আমরা যেটা চেষ্টা করেছি যে যেখানে ব্যাংকগুলো যায়নি, যেখানে মনে করেছে যে এখানে প্রফিটেবল হবে না, সেই সমস্ত জায়গায় আমরা কাজ করেছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যাংক এশিয়া প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টরকে, উনি খুব চমৎকার করে বলেছেন। আমরা এবার এমন একজনের কাছে যাব যিনি দীর্ঘদিন ধরে স্কিল নিয়ে কাজ করেছেন এবং নানান ক্ষেত্রে কাজ করেছেন এবং এখন উনি ইউসেফের নির্বাহী পরিচালক। আমি তাহসিনা আপার কাছে যেতে চাই। Thank you very much. We know that about 20% of our population live under the poverty line. And besides poverty, there are other forms of exclusion related to A, social conditions, for example, gender, ethnicity, religion. B, occupational conditions, for example, Dalits, Harijans, sex workers, victims of trafficking, which is the subject of today. C, physical and psychological impairments. So people are disadvantaged and excluded from rights and services, not only for being poor, but also for being in these difficult conditions of marginalization. The rights, access, and pathway to education, training, and employment for these groups of people are much more difficult as they first need to overcome their barriers of marginalization. We know that about 40% of our youth are out of education, employment, and training. In cases where they do succeed, due to their own efforts or the help of other support systems, the risk to relapse into their precise state is much higher when faced with personal, social, or economic shocks, which we see now due to the COVID-19 situation. Most of these people we know get employed in the informal sector due to their low literacy and low skills level. The informal sector, as you know, constitutes over 80% of employment in our country. A recent study has identified that 20.4 million workers are currently unemployed in 11 high-impact sectors. 5.5 million more will lose their jobs by the end of this year, and another 2.5 million may lose their jobs by 2021. The sectors which have been highest affected are mostly the informal sector, the SME, we heard about retail, food services, tourism, transport, construction, etc., which altogether estimate 18 million job losses altogether. Due to the low level of skills and literacy, people from poor and marginalized backgrounds are the first to lose their jobs. Be it in industry or in enterprise, it is these groups who mainly constitute the labor in the businesses who are considered expandable, especially because they can be easily replaced. Labor laws, especially related to decent work, which ensures a job contract for any worker, minimum wages, basic benefits, some level of job security, are yet to be fully enforced in industry, and especially in SMEs or businesses in the informal sector. Exploitation still is extremely high, and the government and other stakeholders must work together to strengthen labor laws. But beside the job losses and economic impact, the high increase in unemployment and underemployment, we see that there are profound social impacts, and we see an increase in child marriage, in trafficking, child labor, the number of suicide cases, the number of drug addiction, especially in youth, as consequences. What can be done? One of the first steps that the government has taken, alongside with private sector and many individuals, is come forward with food aid.
Humanitarian aid for poor families, for the marginalized, has to increase, because unless the families can ensure that there is food on the table for their families, it's quite impossible that they will actually allow their children or even encourage their children to continue their education. As we know that the government has started online learning courses with which USAID Bangladesh is also involved, but we find that it's a struggle. We work with 35,000 families, mostly all of them who live under the poverty line. It's very difficult for them because of the hardship they are facing to allow their children to actually join these online platforms. থ্যাংক ইউ তাসিন আপা, আপনি চমৎকার করে বলেছেন এবং বিষয়গুলো তুলে ধরেছেন, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কি ধরনের কাজ হওয়া দরকার সেটি। প্লিজ ওয়েলকাম হার এক্সেলেন্সি নাতালিয়া শুয়ার, অ্যাম্বাসেডর অফ সুইজারল্যান্ড ইন বাংলাদেশ। Thank you very much. And ladies and gentlemen, colleagues, fellow panelists, thanks for the very nice and warm welcome. And really, it's important that we have this possibility to discuss about that today. It's an important and timely topic, and it's something which is also at the core of the Swiss efforts in Bangladesh. But let me first go perhaps through our development activities in the country. Our international cooperation strategy is for 2018-2021 and focus on economic development, on more efficient local government and better protection for migrant workers. So we are really in line with the Sustainable Development Goal, and we are committed to leaving no one behind. So therefore, I mean, our initiative really put emphasis on the critical needs of the marginalized and the vulnerable. Migration is at the core of our engagement, and we are committed to ensure a regular and secure international migration that respects human rights and the dignity of the migrants. So to this point, Switzerland is also active against human trafficking from Bangladesh, and we understand that it comes very often with the price of human suffering when it comes to this journey. So in this regard, our cooperation program adopts a very comprehensive approach, and we are both improving the social and economic reintegration of migrants who have returned and those who have escaped trafficking. And it's also important for me to say that Switzerland works both at the policy level, for instance, with ILO, and we support also various international and local partners which provide services to the vulnerable population at the local level. And I've seen that some of our partners are present during this webinar. So the Ashash project in that sense is a very good example of our approach. At the same time, Switzerland does support the government regarding the implementation of the National Plan of Action to combat trafficking, and also enhances institutional capacities for sustainable reintegration of trafficking survivors. So through this project, we work also with the private sector, which is encouraged to respect the sensitivity and dignity of women and men who have escaped trafficking, and provide a flexible training program and qualification requirements, or facilitate access to financial services. Let me now address some of our activities related to the crisis we are facing. 3 words summarize our approach: response, adaptability, and coordination. Together with our partners, we understood early the necessity to respond to the changing environment and needs. So Switzerland has so far earmarked 8 million Swiss francs, so that's more than 70 crore taka, for immediate activities in Bangladesh, and that includes funds from our humanitarian aid, but also money that was committed from our development fund that has been reprogrammed to respond to the crisis. And our response in that sense includes really various support for the vulnerable people, including awareness and prevention, access to legal aid for victims of gender-based violence, multi-purpose cash grants, food packages, distribution of protective equipment, hand washing, healthcare facilities, farming rebooting packages, etc.
So when it comes to adaptability, I am really impressed by the creativity of our partners during this challenging time. And Ashash, I mean, and I'm sure Deepta spoke about it before, for instance, started providing telecounseling, and altogether we have now 600 hours of counseling that were offered to more than 480 trafficking survivors since the month of March. And that was a very important endeavor. And I mean, what we hear from the partner and the testimonies of the beneficiaries, this telecounseling has really proven to be critical during this time. And I wanted here to highlight the situation of the women, and I think it was done already before by Tashima, but it's very important for us to see and to recognize that the vulnerability of disadvantaged and marginalized groups has gone from bad to worse during this current time. And we know that the pandemic has increased gender-based violence, that is particularly touching the informal sector where women are mostly working. So this is an important point that we need to take into consideration during our response. So yes, in conclusion, we have a lot of work ahead of us and a lot to achieve in the coming years, and that requires really the contribution of all stakeholders involved. And Switzerland is really committed to remain engaged and to contribute to this post-COVID world that will be capable to better protect the vulnerable population. Thank you. Thank you, Her Excellency, for detailing the support of the Switzerland and post and pandemic era support. Thank you very much. এই যে কোভিড কালে তাদের কাজ হারিয়েছে বা হারাবে তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা আসলে আরো কি করতে পারি? Professor Saiful Mujib, Chairman, Grameen Bank. Very good noon and very warm welcome from Grameen Bank. I think that the issue that we need to discuss and that has been discussed here, for example, it is the mission of Grameen Bank. The mission of Grameen Bank is the empowerment of the marginalized, disadvantaged rural women in Bangladesh. And Grameen Bank was established in 1983. And so far, the number of Grameen Bank members is more than 9.2 million. I think the number is 9.2 million Grameen Bank members. And if we really calculate the number of beneficiaries, the average family size in Bangladesh is 4 now, and 9.2 million multiplied by 4, that constitutes 37 million beneficiaries of Grameen Bank in Bangladesh currently. And definitely more than 90% of these beneficiaries are women, or the members are women. I think the discussion that I'll be doing right now, one part relates to, and very briefly cover what Grameen Bank does for the marginalized, destitute, rural women in Bangladesh. I mean, what are the products of Grameen Bank? And exactly this is the recent pandemic situation. What does it mean for Bangladesh? What does it mean for the disadvantaged, marginalized women population in our country? And what we can do there? Isn't what Grameen Bank can do, what Grameen Bank can contribute towards the rehabilitation, towards economic integration, towards the empowerment of the rural disadvantaged women who have undergone job losses, who have lost their economic activities, and many of them have lost their livelihoods and income. So the microcredit product of Grameen Bank is diverse. And one of the main products relates to, for example, micro enterprise loan and creation and promotion of small micro entrepreneurs in Bangladesh, especially the rural women. And so far, Grameen Bank has provided 12.6 million, I repeat, 12.69 million micro enterprise loans in our country. And
This total amount, the aggregate amount in terms of in terms of dollars, this amounts to $5.82 billion. And in Bangladeshi taka, it is 44,827 crores. This is the staggering amount that micro-enterprise loans that Grameen Bank has provided in Bangladesh. And basically and many of the micro entrepreneurs in our country, these female entrepreneurs have come out of the poverty threshold, and many of them are pretty successful, quite successful in their micro enterprise endeavors. And they've become self-employed, and they have created employment for others, in our country, the rural areas of Bangladesh. The point is exactly, other than that, I think Grameen Bank has also come up with certain innovative models of entrepreneurship development in our country. And this is a very interesting case. It relates to the beggars of Bangladesh, and Grameen Bank has so far, the program has started in 2002, and Grameen Bank has so far provided loans without collateral, without any interest, to more than 110,000 beggars in our country. And these are very flexible loans, interest-free loans, and the beggars are allowed to beg, but they're encouraged to give, start with certain income-generating activities. And the outcome that we have achieved so far, about 21,000 beggars have left begging and have started their own enterprises, micro-enterprises in our country, and has become normal Grameen Bank members. I would like to thank all of you, and I'd like to thank especially Windhoek International, and thank you all for your patience. Thank you. Thank you, sir. ধন্যবাদ প্রফেসর সাইফুল মজিদ স্যারকে। উনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বলেছেন। অংশগ্রহণকারী এখানে রয়েছেন, আমরা কয়েকজনকে সুযোগ দিতে চাই। প্রথমে আমি বলবো আহসান আলম, উনি হাত তুলেছেন, আপনি যদি কথা বলেন। আহসান আলম। ধন্যবাদ। হেড অফ এজেন্ট ব্যাংকিং, আমি নাসিবের প্রেসিডেন্ট মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, জনাব মির্জা নুরুল গনি, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একটা জিনিস জানি যে উনি যে সেগমেন্টটাকে লিড করছেন, বাংলাদেশের এসএমই স্মল কটেজ যারা আছে, এরাই কিন্তু আসলে আমাদের দেশের অর্থনীতির ভবিষ্যৎ। কিন্তু এটাকে যদি সাস্টেইনেবল পজিশনে নিতে চাই আমরা, তাহলে কিন্তু ডেফিনেটলি এই স্মল এন্ড কটেজে যারা আছে তাদের প্রফিটেবিলিটি নিশ্চিত করতে হবে। আমি এই জন্যই নাসিবের প্রেসিডেন্ট মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের এমন কোন প্রজেক্ট বা এমন কোন ডেভেলপমেন্ট প্ল্যানিং আছে কিনা যার মাধ্যমে আমাদের দেশের যে টোটাল মার্কেট সিস্টেম সেটা তাদের জন্য উন্মুক্ত করে দেয়, তাদের জন্য প্রফিটেবলি যাতে হয় সেরকম একটা অবস্থার জন্য কোনো পাইলটিং বা কোনো ধরনের ডেভেলপমেন্ট প্ল্যানিং আপনাদের আছে কিনা, যেটার সাথে ব্যাংক, নাসিব, সরকার এবং বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একত্রিতভাবে তাদের জন্য এমন একটা ইউজুয়াল মার্কেট সিস্টেম তৈরি করা যার মাধ্যমে এই সেগমেন্টের প্রফিটেবিলিটি লং টার্মে সাস্টেইনেবল প্রফিটেবিলিটি নিশ্চিত করা যায় এবং ব্যাংকগুলি খুব ইজিলি তাদের জন্য ফান্ডিং করা যায়। সেই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা সেই ব্যাপারে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে যে আমাদের সম্পর্কে ইন্টারেস্ট নেওয়ার জন্য। আসলে আপনি জানেন যে আমরা বিগত দিনগুলোতে কিন্তু এসডিসি এন্ড ইউরোপিয়ান ফান্ডেড একটা প্রজেক্ট, যেটা স্কিলফুল প্রজেক্টের মাধ্যমে আমরা সারা দেশের কিছু জেলাতে আমরা প্রোগ্রাম নিয়েছিলাম এবং স্পেশালি এখানে ফিনান্সিয়াল লিঙ্কেজ ছিল আমার। এখানে দুইটা জিনিস, আমরা উদ্যোক্তা প্রশিক্ষণ থেকে শুরু করে তাদেরকে ক্যাপাসিটি ডেভেলপ করা যেমন একটা গুরুত্বের সাথে দেখেছি, পাশাপাশি ব্যাংকেবল করা এবং ব্যাংকের সাথে তাদের সম্পৃক্ততা করে এরকম ইনফর্মাল সেক্টর এবং এসএমই দুটোকে নিয়ে আমরা কাজ করেছি। যৌথভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কিভাবে এই লিঙ্কেজটাকে আরো ডেভেলপ করা যায়, যার মাধ্যমে আমি মনে করি যে আমাদের যে প্রচলিত যে ঋণ ব্যবস্থা যেটা আছে সেই ঋণ ব্যবস্থাটাকে আমার মনে হয় ঢেলে সাজাতে হবে, পাশাপাশি এটাকে সুপারভাইজারি ক্রেডিটে কিভাবে ট্রান্সফার করা যায় সেটি একটি ইম্পর্টেন্ট ইস্যু বলে আমি মনে করি। এক্ষেত্রে আমাদের কিন্তু আশ্বাসের সাথেও কিন্তু আমাদের কিছু কর্মকাণ্ড রয়েছে যেগুলোতে আমরা আগামী দিনে এই ধরনের কাজগুলো করার সুযোগ পাবো। তবে আমি ব্যাংকগুলোকে আহ্বান জানাবো
যে আপনারা যদি আমাদের সাথে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আমরা সুপারভাইজারি ক্রেডিট স্কিমের মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারি, এবং এটা খুবই ফলপ্রসূ হবে। যে আপনি বিগত দিনে যদি 80-র আগে যান, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পেশাল ক্রেডিট প্রোগ্রাম ছিল, যেটা অনেকটা সুপারভাইজারি প্রোগ্রাম ছিল, কারণ সেখানে নাসিব জড়িত ছিল, ব্যাংকাররা জড়িত ছিল, প্রশাসন জড়িত ছিল। আমরা মিলে কিন্তু সেই ক্রেডিট স্কিমটা চালু করেছিলাম এবং সেটা কিন্তু খুবই সাকসেসফুল ছিল, যেটা বর্তমানে নেই। আমি এখন বলবো, যেটা আবারও বলছি, যে যদি আমরা এই ধরনের স্কিম যৌথভাবে নিতে পারি, তাহলে এটা অবশ্যই সাস্টেইনেবিলিটির দিকে যেতে পারে। ধন্যবাদ। এবার আমি বলবো নুরে আলম। Ji, good afternoon and assalamu alaikum. Thank you Prothom Alo and Winrock International for inviting me. My name is Noore Alam. I am the head of Public Affairs, Communications and Sustainability for International Beverages Private Limited, a wholly subsidiary of the Coca-Cola Company in Bangladesh. My question to you, Honorable and Her Excellency, is that how, I mean, the women priority or engagement priority that you have been addressing upon, would you be able to share a little bit further that how you are going to prioritize this sector? Thank you very much. Thank you very much for your question. I think it's a very valuable one, and I was very keen to underline that in my speech because it has been a long-term commitment of Switzerland in that, and also our cooperation program here in Bangladesh has a big also emphasis on gender, and Switzerland is also very strong in the coordination of activities when it comes to gender. So we have written to all our development partners in order to really ensure that there is a clear understanding of the vulnerabilities of the women during the crisis, and to encourage them to come to us with proposal on how to take that into account. So it's not part of so far of a way that I can really give you all the answer. I think it's work in progress from our side. It has been a priority of our programs for many, many years, and we intend to continue so, but we intend to continue so with, for instance, our partners, and to see where there are opportunities to put further emphasis on this issue. And in addition to that, we already started some programs in addition to what we do with Ashash that has been presented today, for instance, to combat gender-based violence and to provide awareness, but also a response to the women that are facing that. So I wanted also to tell you that, I mean, your initiative seems very important, and congratulate you for that. And I think the issues of empowering women is part of the solution, in the sense that they are more vulnerable, as we said earlier, but they are also part of the solution when it comes to this post-COVID world. We also know that they were at the forefront of the response in the health sector, for instance, in many different countries. So I think it's also time to capitalize on that. So it's work in progress, but it's something that is very much needed. Thank you very much. Thank you. Thank you. এবারে আমি অনুরোধ করব সাজাদুল হক। আসসালামু আলাইকুম, সাজাদুল হক প্রগতি লাইভ থেকে বলছি। আমি সাইফুল মজিদ স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি। মির্জা আলম নুরুল গনি ভাই, ওনাদের দুজনের কাছ থেকে আমি জানতে চাই যে ইন্স্যুরেন্স প্রোডাক্ট নিয়ে এই স্টুডেন্ট লোন এবং আমাদের মাইক্রো ফাইন্যান্স যারা করছেন তাদের কোনো পরিকল্পনা আছেন কিনা, যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে কোলাবোরেট হতে পারি। We can suggest the government to come up with this particular idea of giving education loans to the students. Been big practice in India for a long time, and I think we should really come up with this idea in our country, that we should really rather integrate insurance loan, education loan with insurance. I fully agree. I think it is an excellent proposition. Thank you. আমার মনে হয় যে খুবই রিলেভেন্ট কোশ্চেন, আর আমাদের ম্যাক্সিমাম মিডিয়াম এন্টারপ্রাইজ কিন্তু আপনার ইন্স্যুরেন্সের কভারের মধ্যে আছে। তবে আমাদের যে স্মল এবং কটেজ যে ইন্ডাস্ট্রিজ গুলো, তাদেরও কিন্তু ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা উচিত, কারণ তাদের অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করে। আমি মনে করি যে এটা যদি খুবই উপযোগী একটা প্রোডাক্ট যদি ওনারা লঞ্চ করতে পারেন, এবং সেক্ষেত্রে আমরা এটাকে সাধুবাদ জানাবো, এবং প্রয়োজন হলে আমরা ওনাদের সঙ্গে যৌথভাবে এ নিয়ে কাজ করার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আমি এখন এক্সিকিউটিভ ডাইরেক্টর টিএমএসএস, ওনাকে সুযোগ দিতে চাই। যাবতীয় অনুশাসনের
অভিঘাত, এটা দরিদ্রের উপরে কতটা অসুবিধার সৃষ্টি করবে, আর যারা সামর্থ্যবান তারা তাদের এটা স্পর্শই করতে পারবে না। এই জিনিসগুলো আমাদের দেখা দরকার। ইকোনমিক ইনক্লুশনের ক্ষেত্রে নীতিগত সুবিধা, অর্থনৈতিক সুবিধা এগুলো না থাকলে আপনার সার্বিক ওয়েলবিংস ফর দ্য ভালনারেবল গ্রুপ এটা আসবে না। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আমরা অনেক আলোচনা করেছি, অনেকখানে আমরা একটা সামারিতে চলে যাব এবং সবশেষে নাসির চৌধুরীকে আমি অনুরোধ করবো উনি যদি সংক্ষেপে একটা সামারি আমাদেরকে বলেন তাহলে আমাদের পক্ষে কাজটা এগিয়ে নিতে সহজ হবে। সবাইকে শুভ অপরাহ্ন এবং শুভ সকাল। So thanks to the panelists for pointing out some key factors and sharing their valuable opinions. The entire discussion can be categorized into 4 areas: context, challenges, support and opportunities, and finally the way forward. Regarding the context, we have acknowledged that the current pandemic put the marginalized people like trafficking survivors and returning migrants in more vulnerable situations. They have no or limited scope for income generating activities. In fact, COVID-19 puts them in more vulnerable situation. Until the pandemic started, our economy was performing well. Since then, the economic growth has fallen sharply, and large number of order has been cancelled in R&D sector, which is the largest employer of the country. The situation actually hit hard the marginalized people like trafficking survivors and the returning migrants, as they might have less education and skills and lack of opportunities. They are not only socially vulnerable, they are also economically displaced population. We have also learned about the great initiative by the Swiss government through the SDC in Bangladesh, especially in the areas of safe migration, human trafficking, skills development, and market and private sector development. Now, come to the challenges. In terms of challenges, actually, as we have learned, millions of people have lost their jobs. The marginalized people like trafficking survivors and returning migrants have been experienced multi-level vulnerabilities. A large number of migrants are coming back. Many of them have lost their jobs in destination country. This is putting them at risk of being trafficked, as their livelihood is at risk. Trafficking survivors has been facing the risk of being re-trafficked. All these people have no or limited access to credits. As the panelists have shared, the overcoming the barrier of being marginalized is also a big challenge. Besides, working towards the improving education and skills of these marginalized people has become quite challenging. Most importantly, the failure to include these unbanked people is a barrier to ensure their economic integration. Now let's talk about the support and opportunities that have surfaced during the discussion. We have learned about the stimulus package from the government for medium, small, micro enterprises, informal sector, and returning migrants. However, the disbursement amount so far is not up to the level. Initiative of the government for giving loans without collateral and interest to the marginalized people is an opportunity. Hotline and support from the business association and chambers for the marginalized people has already been action, as pointed out by our first panelist. We have also learned about collateral-free support, particularly by the Grameen Bank. The panelists have shared that engaging these people in marketable trades and products in new normal situation presents an opportunity to get them economically integrated. As in banking can be an effective platform to support these people, particularly through the financial kiosks, as pointed out by one of the panelists. Bank Asia's financial model for rural areas can support and serve these marginalized people like trafficking survivors and returning migrants. Rescoping and reskilling these people have become necessary. Redesigning the soft skills and vocational skills also present an opportunity. The discussion reiterated the need to ensure labor law, decent work, counseling for these marginalized people. The SDC has shared that they have taken some pragmatic initiatives to support these marginalized people in post-COVID situation, particularly in the areas of safe migrations, to support the trafficking survivors and for remittance management. Now, last
but not the least, the way forward. From the discussion, we have realized the importance of economic integration of marginalized people as it relates to the sustainable development goal of the country, economic strength regains of the private sector and financial institutions. We all can be affected if these people are left behind. The private sector can support the economic integration of marginalized people. For that, skills gap and industry-driven analysis is important. Liquidity is a key. We need to ensure cash in hands of these people. A special safety net program is required. Building confidence through collaboration among the government, non-government, and the private sector organization is necessary now than ever before. Also, we need to work on the resilience of the communities so that these marginalized people have a support system. Providing cash support to the small and micro entrepreneurs directly from the government is also prescribed. The panelists have also reiterated that the stimulus package is not enough. We need to go beyond this while ensuring holistic support to these people. Linkages with the financial institution is critical, particularly for the prospective women entrepreneurs. A collective efforts and partnership can be a pragmatic and effective way forward. We have learned about the commitment of the Swiss government towards sustainable development of Bangladesh. We have learned about the commitment and promises from the business leader like Asif Ibrahim, NASI's president, the managing director and president of Bank Asia, and the chairman of Grameen Bank. All these promises and commitments present us inspiration and encouragement to work harder for the economic integration of these marginalized people like trafficking survivors and returning migrants. We hope and believe the right initiative and right approach in collaboration and partnership among the government, non-government, and private sector can improve the lives of marginalized people like trafficking survivors and returning migrants. At least collectively, we can mitigate their challenges so that they navigate such a difficult time. Thank you, everyone. Thank you. Thank you, Nasir, for wonderfully summarize the discussion. সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি আজকে যে আলোচনা এবং সুপারিশগুলো আমরা গ্রহণ করেছি সেটি নিয়ে আমরা আগামীতে সবাই মিলে কাজ করতে পারবো, বিশেষ করে হিউম্যান ট্রাফিকিং এর সময় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াতে পারবো। একই সঙ্গে আমাদের প্রবাসী যারা রিক্ত নিঃস্ব হয়ে ফিরে এসেছেন তাদেরকেও আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই ওয়েবিনারে এখানেই সমাপ্ত।